নোহা শাড়ি পরেছে, লাল রঙের পাতলা জামদানি শাড়ি। সোনালি সুতার ফাঁক গলে মেয়েটার মসৃণ পেট দেখা যায়। নোহার আরক্ত কপল লজ্জায় একশেষ নিয়ে শাড়িটা আজকে নাহিদ এনে দিয়েছে। নোহা এমনিতেই শাড়ি পরে না, পছন্দও না। পরলেই পায়ে বেঁধে উল্টে পড়ার ভয় থাকে। অথচ সেই নাহিদের সব ধ্যান জ্ঞান শাড়িতেই আটকে। ওদের বিয়ের আজ 2 দিন। কথা ছিল শুধু কাবিন হয়ে থাকবে, তারপর বর বউ যে যার মতো। অথচ 2 দিনেই সব ঘটনা উল্টে গেল কেমন, যেমন পাল্টে গেছে দুই পরিবারের সিদ্ধান্ত। বর বউ এমন পাশাপাশি বাসায় আলাদা রাখতে তারা সকলেই নারাজ। সেই জন্য আজ প্রথম আনুষ্ঠানিকভাবে এক ঘরে রাখা হচ্ছে ওদের। নোহারা গতকালই নতুন বাসায় উঠেছে। পুষ্পিতার ফ্ল্যাটে তালা ঝুলছে আপাতত। সময় সুযোগ বুঝে চাবি মালিকের কাছে হস্তান্তর করা বাকি। তবে এবারের বাসা পাল্টাতে বিশেষ ভোগান্তি হয়নি। একই বিল্ডিংয়ের 5 তলা খালি থাকায় তত্র শিফট হয়েছে ওরা। নাহিদ 4 তলায় থাকে। এখন কেবল দুজনের ওই 1 তলার দূরত্বটাও এক বিছানায় ঘুচে যাওয়ার অপেক্ষা। নাহিদের বাবা মা এসেছেন, সাথে বড় ভাই ভাবি সবাই আছে। নোহা এখান থেকেই গল্প আড্ডার আওয়াজ শুনতে পাচ্ছে। আজ মাও ভীষণ ব্যস্ত, নতুন জামাই নতুন কুটুম, বাড়ি নিয়ে তার আহ্লাদের কোনো কমতি নেই। শাড়িটা নোহা একা একাই পরল, সাজলেও মন ভরে। কিন্তু যার জন্য এত কিছু, সে কোথায়? কে একটা ফোন করলো তখন, আর অমনি ব্যস্ত ভাব করে বেরিয়ে গেছে, বলেও যায়নি কিছু। এদিকে যে উত্তেজনায় নোহার বুকটাও দুরুদুরু করছে। রাতের খাওয়া দাওয়া শেষে ওরা এক ঘরে শোবে, এক খাটে, এত কাছাকাছি। মেয়েটা যতবার সেসব ভাবতে যায়, ছোট্ট প্রাণ এসে গলায় ঝুলে থাকে। নোহা আয়নায় দেখলো নিজেকে, ঘুরে ফিরে চোখ আটকালো সেই পেটের ওপর। কি করবে এখন? এমন পেট বের করে ও নাহিদের সামনে দাঁড়াবে কি করে? মেয়েটা দ্বিধা দ্বন্দ্বে ভুগলো। একটা কোনো বুদ্ধি আসছে না মাথায়। মাকেও তো ভেঙে চুরে বলতে পারবে না কিছু। ইস, আজ যদি পুষ্পিতাটা থাকতো এখানে, ঠিক একটা বুদ্ধি দিতে পারতো। এইসব সাংসারিক বিষয়ে তো ওর পাণ্ডিত্যের শেষ নাই। নোহা দীর্ঘশ্বাস ফেলল। পুষ্পিতার কথা ভাবলে এইটুকু ছাড়া আর ভালো কিছু আসে না। ফের আয়নায় চোখ দিতেই খট করে শব্দ হলো দরজায়। এত পিছু ফিরল সে। নাহিদ ঢুকেছে, গতিবেগ অধীর, অশান্ত। দরজার ছিটকিনি তুলতে চোখ কপালে তুলল নোহা। তড়ি ঘড়ি করে পাতলা আঁচলটা টেনে পেঁচালো গায়ে। কণ্ঠ চেপে বলল, দরজা আটকালে কেন? সবাই দেখলে কি ভাববে? নাহিদ ঠান্ডা চোখে চাইল। নোহার লজ্জার সাথে তার হাবভাবের এক বিস্তর তফাৎ। নরম ছেলেটা মুখ খুলল বেশ থমথমে গলায়। বিট্টু পুষ্পিতাকে খুঁজে পেয়েছে নোহা। নোহার নিভু চোখ চমকায়, বিস্ময়ে থমকায় এক চোট। মুখ ফুটে অস্পষ্ট বেরিয়ে আসে, কি? নাহিদের পরের প্রশ্ন ছুটে এলো সহসা। পুষ্পিতার ব্যাপারে তুমি সব জানতে, তাই না? নোহা এই প্রশ্ন আশা করেনি, প্রসঙ্গটাও না। তীব্র পুষ্পিতাকে খুঁজে পাবে, এই যে ধারণার বাইরে। এতক্ষণে লালচে কপল তার তমসার তোড়ে খুঁজে পাওয়া গেল না। বক্ষস্থলে হাতুড়ির দ্রীপ দ্রীপ শব্দ নিয়ে বলল, জানতাম মানে? নাহিদের অভিব্যক্তি শক্ত, তেমনি শক্ত তার কণ্ঠের গতি। পুষ্পিতার সাথে তোমার সত্যিই যোগাযোগ আছে নাকি নেই? নোহা চট জলদি উত্তর দিতে পারল না। পুরন্ত ঠোঁট দুটো তিরতির করে উঠল। ঝট করে মাথা নোয়ালো মেয়েটা। মেঝেতে চেয়ে বলল, নেই। কতবারই তো বললাম, বারবার এক কথা জানতে চাও কেন? নাহিদ চড়া কণ্ঠে বলল, উত্তরটা আমার দিকে তাকিয়ে দাও। নোহা ঢোক গিলল, চোখ তোলার সাহস তার নেই। অধৈর্য নাহিদ দুপা এগিয়ে হাতটা চেপে ধরল ওর। নোহা তাকালো, চোখ গিয়ে পড়ল ঠিক স্বামীর নয়নতারায়। নাহিদ বলল, এবার বলো নোহা, পুষ্পিতা কোথায় ছিল? তুমি জানতে না? নির্মল মানুষের চোখ দেখে মিথ্যে উগড়ে দেওয়ার সাহস নোহার নেই। নাহিদের দৃঢ়তায় সবটা ভেঙে গেল আরও। থেমে থেমে বলল, জানতাম। তুরন্ত হাতটা ছেড়ে দিল নাহিদ। প্রকোপে এক পা পিছিয়ে গেল তরুণী। সে হতবাক হাওড়ালো, সব জানতে? তাও লুকিয়ে রেখেছিলে নোহা? পুষ্পিতা কোথায় আছে? ওর সাথে কি হয়েছে সেসব জানা সত্ত্বেও এভাবে মিথ্যা বলে গিয়েছো তুমি? এত পাথর তুমি নোহা, এতটা? আর আমার বন্ধুটা যখন তোমার চোখের সামনে কাতরালো, কাঁদলো, হাহাকার করলো, তোমার মন গলেনি? কি করে পারলে বলো? এত স্বার্থপর হতে কি করে পারলে নোহা? এই নোহাকে তো আমি ভালোবাসিনি, এই নোহাকে তো আমি চিনি না।
তুমি কি সত্যি আমার নোহা? নাহিদের কথা, চোখ মুখের ওই অবিশ্বাস সব মিলিয়ে নোহার পায়ের জমিন থরথর করে উঠল। অসহায়ত্বের জাতাকলে ঝাপসা হলো সব কিছু। আচমকা ঝরঝর করে কেঁদে ফেলল মেয়েটা। শীর্ণ দেহ ভেঙে ধপ করে বসে পড়ল নিচে। বিশ্বাস করো নাহিদ, আমি এমন করতে চাইনি, একদম চাইনি, বাধ্য হয়েছি আমি। পুষ্পিতার কান্না, ওর কথা, ওর অনুরোধে বাধ্য হয়েছিলাম সত্যটা লুকাতে। কিন্তু যতবার তীব্র ভাইয়াকে দেখেছি না, ততবার ইচ্ছে করতো ছুটে গিয়ে ওনাকে সবটা বলে দিই, জানিয়ে দিই যে পুষ্পিতার বিয়ে হয়নি, ও ভালো নেই আপনাকে ছাড়া। তোমরা যখন ওকে নিয়ে আজে বাজে কথা বলতে, অভিশাপ দিতে, সেসব আমার গায়ে কাটার মতো ফুটতো নাহিদ। সব কিছু জেনে শুনেও দাঁত চেপে সহ্য করে যেতাম, কিন্তু তাও আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। নাহিদ চুপ করে থাকলো কিছু পল। নোহার কান্না বাড়ছে। মেয়েটাকে এমন বৃষ্টির ন্যায় কাঁদতে ও কখনো দেখেনি। তার নোহা তো শক্ত মেয়ে, যে অন্যের কান্না থামাতে জানে, অন্যকে শক্ত হয়ে দাঁড় করাতে জানে। নাহিদ শ্বাস ফেলল, দু বাহু ধরে তুলল ওকে, এনে বিছানায় বসিয়ে বলল, কেঁদো না প্লিজ। নোহার কান্নাকাটি থামলো না, শব্দটা কমলেও চোখের জলে একই রকম সুনামি। স্বামীর প্রশ্রয়ে হেকচির তোরটা বাড়ল আরও। কেঁদে কেঁদে বলল, সেদিন তোমরা যখন তীব্র ভাইয়ার সাথে ঢাকায় চলে গেলে, তখন পুষ্পিতা টঙ্গীর একটা হাসপাতালে ছিল। সালমা আন্টির সাথে আমরা সবাই গেলাম। মেয়েটার অবস্থা তখন খুব খারাপ, সারা গায়ে রক্ত, ফর্সা মুখটা পুরো ঢেকে গেছে তাতে। জানতে পারি জিভ উল্টে যাওয়ার পুষ্পিতা ভেতরে চাপা পড়ে যায়, আর তাতেই এই দশা। ওখানে ভালো কোনো অভিজ্ঞ ডাক্তার ছিলেন না, সেই জন্য ওকে নিয়ে আমরা মূল শহরে চলে আসি। আমি তোমাকে কয়েকবার ফোনও করেছিলাম, তুমি ধরোনি। সবাই তীব্র ভাইয়াকে নিয়ে ব্যস্ত ছিলে। অলরেডি 2 দিন ছুটি কাটানোয় আম্মুও থাকতে পারলেন না, আমাকে রেখে ফিরে আসেন এখানে। শুধু আমি আর সালমা আন্টি হাসপাতালে ছিলাম। খোরশেদ আঙ্কেলও এসেছিলেন। সেই সময় তো ওনার হাত ভাঙা ছিল, তাও মানুষটা একা একা হাসপাতালে সব ছোটাছুটি করলেন। পুষ্পিতার রক্তাক্ত মুখ দেখে রাহাত ভয়ে এত কাঁপছিল, খোরশেদ আঙ্কেল মিথিলাকে দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেন। তারপর অপারেশন শুরু হলো। মাঝপথে হঠাৎ ডাক্তার এসে জানালেন ওর একটা পা। বলতে বলতে হু হু করে কেঁদে উঠল নোহা। নাহিদ মাথায় হাত বুলিয়ে দেয়, সময় দেয় ওকে সামলে ওঠার, জিজ্ঞেস করে সাগ্রহে। তারপর নোহা নাক টানলো, বলল, তারপর পুষ্পিতার জ্ঞান ফিরল 1 দিন বাদে। জানো, ও যখন দেখলো ওর একটা পা নেই, ওর সেই সময়ের কান্নার চিৎকারগুলো এখনো আমার কানে স্পষ্ট বাজে। নাহিদ একটু থেমে বলল, পুষ্পিতা সিদ্ধান্ত নিল এই পঙ্গুত্ব নিয়ে ও তীব্র ভাইয়ার বোঝা বাড়াবে না। আসলে ছোটবেলা থেকে খোরশেদ আঙ্কেলের মুখে বোঝা শুনতে শুনতে বড় হয়েছিল তো, তাই হয়তো ব্যাপারটা নিয়ে মনের মধ্যে অনেক বেশি দাগ পড়ে গেছে। ঢাকায় থাকলে তো ভাইয়া খুঁজে পেতেন, তাইও ঠিক করলো শহর ছেড়ে দেবে। সালমা আন্টির একদম স্কুল জীবনের এক বান্ধবী ছিলেন ফারজানা ইসলাম, উনি বান্দারবানে থাকেন। পুষ্পিতাকে হাসপাতাল থেকে সরাসরি সেখানে পাঠানোর ব্যবস্থা খোরশেদ আঙ্কেল নিজে করে দিলেন। পুষ্পিতা জানতো আমি তীব্র ভাইয়াকে পছন্দ করি, উনি প্রেসার দিলে হয়তো মুখ ফসকে সব বলে দেব, তাই বন্ধুত্বের দোহাই দিয়ে হাত পা বেঁধে রাখলো আমার। কিন্তু ভাইয়া যে ওকে সুস্থ হয়ে খুঁজতেন এটা তো জানা কথা, হয়তো মুখে কিছু বানিয়ে বললে মেনেও নিতেন না। তাই পুষ্পিতা যাওয়ার আগে আমাকে ওই চিঠিটা লিখে দিয়ে গিয়েছিল, কিন্তু ছবিটা নকল ছিল। ওটা মিথিলা আপুর বিয়ের ছবি, সেখানে শুধু পুষ্পিতার মুখ বসানো। এই সব ও করিয়েছিল শুধুমাত্র যাতে ভাইয়া ভুল বোঝেন, ওকে ঘৃণা করে, ওর ওপর রাগ থেকে হলেও নতুন করে জীবনটা গুছিয়ে নেন। নাহিদ বলল, বিট্টু যখন অসুস্থ ছিল পুষ্পিতা খোঁজ নেয়নি? মেয়েটা জবাব দিল উদ্বেগ নিয়ে, হ্যাঁ নিয়েছিল তো। আমাকে প্রতিদিন প্রতিবেলা ফোন করত, মরিয়া হয়ে বলতো একটু তোমার থেকে খবর এনে দিতে। তখন তো ভাইয়া সিঙ্গাপুরে ছিলেন, তোমরাও ভালো করে কিছু জানতে না। তারপর যখন ভাইয়া সুস্থ হয়ে এখানে এলেন, সেই খবরটা শোনার সাথে সাথে পুষ্পিতা ওর সিম পাল্টে ফেলল। এমনকি সালমা আন্টিও তাই করলেন। তাহলে আমাদের বিয়েতে এলেন কি করে? নোহা চোখ মুছল, ফস করে শ্বাস ফেলে বলল,
রাহাতের মাধ্যমে যোগাযোগ করেছিলাম, হয়তো আল্লাহ চাইছিলেন এমন হোক। হঠাৎ একদিন ফেসবুকে ওর অ্যাকাউন্ট আমার সামনে আসে। আমি ওকে মেসেজ পাঠাই যাতে সালমা আন্টি বিয়েতে আসেন, সেই জন্যে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার কথাও বলি। সালমা আন্টি সত্যিই এলেন, তবে এর মাঝে একটা কথা আছে, পুষ্পিতার সাথে আমার যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যায়নি। হয়তো মাঝে মধ্যে ভিন্ন ভিন্ন বুথ থেকে হুটহাট কল করতো ও, আমি কেমন আছি, মা কেমন আছে, ব্যাস। তারপর লাইন ডিসকানেক্ট। ভাইয়ার কথা বলতো না, হয়তো ভেবেছিল শুনলে দুর্বল হয়ে পড়বে। পুষ্পিতা কখনো ওর ঠিকানা বলেনি। জানতাম ও বান্দারবান থাকে, কিন্তু এত বড় শহরে কোথায় খুঁজবো আমি? আমার মতো একজন নগণ্য মানুষের পক্ষে কাউকে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে খুঁজে নেওয়া কি আদৌ সম্ভব? কাউকে যে কিছু বলবো, সাহায্য চাইবো, এই ব্যাপারে তাও পারতাম না। কাকে বলবো? তোমাকে বা মাকে? তাহলে যে পুষ্পিতাকে দেওয়া কথার খেলাপ করা হবে। ওই মুহূর্তটায় আমার নিজেকে এত অসহায় লাগতো নাহিদ। আমি হয়তো সত্যিটা জানতাম, কিন্তু আমার কি করার ছিল বলো? তুমি যেমন তোমার বন্ধুকে ভালোবাসো, আমি আমার বন্ধুকে আরও বেশি ভালোবাসি। আমরা সেই ছোট্টবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমি পুষ্পিতার সব সুখ দুঃখের সাথী ছিলাম নাহিদ। সেই মেয়েটা যদি কেঁদে কেঁদে আমার হাত ধরে কিছু চায়, আমি ফেলতে পারবো? তুমি হলে পারতে? নোহা অনেকবার কান্নায় ভেঙে পড়ল। নাহিদ নিরুত্তর। দুঃসয় জবাব তার কাছে নেই, শুধু নোহার চ্যাটচেটে গাল মুছিয়ে ঠোঁট বাড়িয়ে চুমু আঁকল কপালে, মাথাটা বুকে নিয়ে বলল, ওরা এক হয়ে গেছে নোহা, ওদের সব ভুল বোঝাবুঝি মিটে গেছে, ওদের মাঝে আর কোনো দূরত্ব নেই। শশব্যস্ত মাথা তুলল সে, স্তম্ভিত আওড়ালো, সত্যি? কিন্তু ভাইয়া ওকে কি করে খুঁজে পেল? সালমা আন্টির ফোন থেকে পুষ্পিতার ফোন নম্বর নিয়েছিল, সেটার লোকেশন ট্র্যাক করিয়ে। মেয়েটার চোখ কপালে তুলে বলল, হ্যাঁ। মাথা নাড়ল নাহিদ। নোহা মুক্ত শ্বাস নিল, চোখের ভাঁজে এক ফালি আশা নিয়ে বলল, পুষ্পিতার সব কষ্ট, সব দুঃখ তাহলে শেষ হচ্ছে। বড় লিভিং রুমটা জুড়ে পায়চারি করছেন জামশেদ, দুই হাত পিঠে বেঁধে এদিকে ওদিকে হাঁটছেন, মুখবিবর চিন্তায় ডুবেছে। লুৎফা ঠিক পাশের সোফায় বসে, দুশ্চিন্তায় একসা তিনিও। তকতকে কাঁচের সেন্টার টেবিলে কতগুলো মেয়ের ছবি রাখা, এগুলো লুৎফা গতকাল প্রিন্ট করিয়ে এনেছিলেন তীব্রকে দেখাতে। সব এই শহরের নামি দামি লোকের সুন্দরী মেয়ে, যার মধ্যে থেকে দুইজনকে ওনার ভীষণ ভালো লেগেছে। দুইজনেরই যেন আগুন ছড়া রূপ। সত্যি বলতে লুৎফা প্রথম দফায় ঘাবড়েছিলেন কিছু, তীব্র যদি রাগারাগি করে, কিন্তু গত পরশু থেকে ছেলেটা আচমকা চুপ হয়ে যাওয়ায় একটু বল এসেছে বুকে। যদি একবার মেয়ে দুটোকে দেখাতে পারেন, ছেলেটার কাউকে তো ভালো লাগবেই, তখন মন বদলাবে, ওই স্বার্থপর মেয়েটার কথা ভুলে যাবে নিশ্চয়। কিন্তু কোথায় তীব্র? রাত পেরিয়ে প্রায় ভোর হতে চলল, অথচ কোনো খোঁজ নেই। এই নিয়ে চিন্তায় লুৎফার মাথা ফেটে যাচ্ছে। তীব্রর বন্ধুরাও কেউ কিছু জানে না। নাহিদের বিয়ে থেকে ফেরার পরপরই তাড়াহুড়ো করে কোথায় চলে গেল। জামশেদ কয়েক জায়গায় ফোন করেছেন, তীব্র বাড়ি থেকে গাড়ি নিয়ে গেছে, কিন্তু সেটার গন্তব্য বাস স্ট্যান্ড অবধি। এরপর বাসে উঠে কোথায় গেল? ভদ্রলোক এত ভাড়া নিতে পারলেন না, এমনিতেই কদিন ধরে প্রেসারের অবস্থা যাচ্ছে তাই। আবার কাহিল লাগছে শরীরটা, আগে হলে এত চিন্তা হতো না, এখন যা অবস্থা ছেলেটার। সদরের দৌড় হাঁ করে খোলা ছিল। জামশেদ বসতে এসেই থামলেন, দুমদাম পায়ের শব্দ পেয়ে ঘাড় ফিরিয়ে চাইলেন ভদ্রলোক। তত্র পা দুটো থমকালো চমকের তোড়ে। তীব্র ঢুকেছে, একেবারে হাওয়ার মতো জোরালো তার বেগ। বিস্ময় বেড়ে প্রকাণ্ড হলো ছেলের দু হাতে একটা মেয়েকে দেখে। সহসা তড়াক করে উঠে দাঁড়ালেন লুৎফা। দুজন বয়স্ক মানুষের প্রকট চাউনিতে পুষ্পিতার চিবুক তখন গলায়, চোখ মুখ খিচে রাখার মাঝে তীব্র সোজা এনে তাকে মায়ের পাশে বসালো। জামশেদ হতবাক, হতচেতন। পুষ্পিতাকে একবার দেখেছিলেন তিনি, না সামনাসামনি নয়, আবুলের ফোনে, কোনো একটা ছবিতে। অতীতের সাথে বর্তমানের পুষ্পিতাকে মেলানোর প্রয়াস করলেন তিনি। মুখের আদলটায় মিলল শুধু, সেই দিনের মতো উজ্জ্বল গড়ন নেই, রোগাসোগা শীর্ণ একটা মেয়ে। তবে লুৎফা দেখলেন প্রথমবার, ওরা চিনতে পারেননি প্রথমে। তীব্র হুট করে কোনো মেয়েকে এভাবে কোলে নিয়ে ঢুকলো, সেই বিস্ময়ে এখনো হতবুদ্ধি তিনি। আনত পুষ্পিতার আগাগোড়া দেখলেন আশ্চর্য বনে, কৌতূহলে নিঃশেষ হয়ে শোধালেন, ওকে?
তীব্র সোজা হয়ে দাঁড়ালো, হাবভাবে ব্যস্ততা। ছুটে দিল উত্তর, ও আমার পুষ্পিতা। লুৎফা ছলকে উঠলেন বিস্ময়ে, ঠোঁট দুটো হাঁ করে ফের চাইলেন। পুষ্পিতার মাথা তখন গলার খাজে, কোলের ওপর রাখা হাত দুটো কচলে যাচ্ছে সমানে। কোথায় তাকাবে, কি করবে, সবেতে আমূল দ্বিধাদ্বন্দ্ব। জামশেদ স্তব্ধ হয়ে বললেন, ওকে ওকে কোথায় পেলে তুমি? এখন এসব কথা থাক মা, তুমি যাও এখনই গিয়ে দোকান থেকে একটা ভালো বেনারসি আর বিয়েতে যা যা দরকার সব কিনে নিয়ে এসো। আমি মিরাজদের বলেছি, ওরা কাজে নিয়ে আসছে। এই বেশি বোঝাটাকে আমি আজকেই বিয়ে করব। পুষ্পিতা চমকে বলল, আজই? আমি মানে? চুপ। মেয়েটা চুপসে গেল ধমকে, ঠোঁট টিপে মাথা নোয়ালো ফের। লুৎফা কিছুই বুঝতে পারছেন না, বলেই ফেললেন, ওর তো বিয়ে হয়ে হয়নি, সব নাটক। তোমাকে যা বললাম করো। জামশেদ ইশারা স্ত্রীকে শান্ত হতে বোঝালেন, বললেন গলা ঝেড়ে, বিয়ে করবে ভালো কথা, কিন্তু এত তাড়াহুড়ো কেন? তাড়াহুড়ো তো এমনি এমনি করছি না বলেই। পুষ্পিতার দিক চাইল তীব্র, কটমটে কণ্ঠে অসন্তোষ নিয়ে বলল, সব কিছুর জন্যে ও দায়ী। বিয়ে না করেও 2 বছর ধরে মেলোড্রামা চালিয়ে গিয়েছে, ওর নাটকের জন্যই তাড়াহুড়ো করতে হচ্ছে। এতদিন বান্দরবন লুকিয়েছিল, ছেড়ে দিলে আবার কোন বনে গিয়ে লুকাবে কে জানে। জামশেদ কণ্ঠ সিঙ্গে তুলে বললেন, তুমি কি ওকে সেখান থেকে আনলে? মাথায় হাত দিলেন লুৎফাও। ছেলেটা বান্দরবন চলে গিয়েছিল, কিসে এলি এত পথ? গাড়ি তো শুনলাম বাস স্ট্যান্ডে রেখে গেছিস মাইক্রো ভাড়া করে। তোমরা এত প্রশ্ন কেন করছো বলো তো, বুঝতে পারছি না। তো কি করব, এই শুনলাম ওর বিয়ে হয়ে গেছে, এখন বলছো হয়নি। আর বিয়ে না হলে ও এতদিন লুকিয়ে ছিল কেন? পুষ্পিতা মুখ খুলল, মিহি কণ্ঠে বলল, আসলে আমার একটা পা। তীব্র আবার ধমক দিল, তোমাকে চুপ করতে বলেছি না? লুৎফার সব হজবরল লেগে গেছে। পুষ্পিতা বিয়ে করেনি, অথচ বিয়ের নাটক করছিল কেন? ওর কি তীব্রকে পছন্দ নয়? ভদ্রমহিলা সরল নম্র মনের। পুষ্পিতার প্রতিমার মতো স্নিগ্ধ বিষণ্ণ মুখখানা সেই মায়া কয়েকগুণ বাড়ালো। মাথায় হাত রাখলেন ওর, মোলায়েম কণ্ঠে বললেন, তোমার বুঝি আমার ছেলেটাকে পছন্দ নয়? পুষ্পিতা চোখ তুলে চাইল, একটা স্বচ্ছ জলের পুকুর সেথায়। বলল বোঝা স্বরে, ছি ছি, ওনার মতো মানুষকে অপছন্দ করার যোগ্যতা আমার আছে? লুৎফার হঠাৎ নজর পড়ল মেঝেতে, পুষ্পিতার ঝুলন্ত স্কার্ট হতে বাবা বেরিয়ে আছে। লুৎফা আরও ভালো করে তাকালেন, পাশের জায়গাটা ফাঁকা, সিলিং ফ্যানের তোপে স্পষ্ট হওয়ার গতিপথ। ভদ্রমহিলার মুখখানা অমনি বিবর্ণ হয়ে গেল। ব্যস্ত দেখলেন স্বামীর পানে। জামশেদের নজরও এদিকেই আটকে। দুজন মুখ চাওয়াচাই করলেন, দৃষ্টিতেই যেন সব উত্তর, সব সমাধান। বাবা মায়ের এই চাউনি হয়তো বুঝে নিল তীব্র। ছোট্ট শ্বাস ফেলে বলল, অ্যাক্সিডেন্টে আমি যেমন কোমায় চলে গিয়েছিলাম, পুষ্পিতারও দেহের সামান্য একটা অংশ চলে গেছে। ও ভেবেছিল এসব জেনে আমি ওকে ছেড়ে দেব, তাই আগ বাড়িয়ে বেশি বুঝে এতদিন লুকিয়ে রেখেছিল নিজেকে। কিন্তু ও বোঝেইনি তীব্র রেজা তালুকদারের ভালোবাসা এত সস্তা নয়। আই থিঙ্ক তোমাদের সব কনফিউশন দূর হয়েছে এবার। দুইজনের কেউই জবাব দিলেন না। লুৎফা ফ্যাল ফ্যাল করে পুষ্পিতাকেই দেখছেন। মেয়েটা পাংসুটে আদলে নামিয়ে রাখলো নজর, এক ফোঁটা জলের কোনা ছিটকে পড়ল হাতে। লুৎফা অমনি ওর মাথাটা বুকে চেপে ধরলেন। অনুশোচনায় অন্তঃপর জ্বলে পুড়ে গেল। না জেনে বুঝে মেয়েটাকে এতকাল উনি অভিশাপ দিয়েছিলেন, একটু আগেও স্বার্থপর বলেছিলেন। ছি ছি। ভদ্রমহিলা ভেজা চোখ মুছলেন, আচমকা কেমন তাড়াহুড়ো বাঁধিয়ে বললেন, আমি এখনই তৈরি হয়ে আসছি। আমার বিয়ের সব গয়না তো এখনও একই রকম আছে, ওকে বরং সেসব দিয়ে সাজাবো। তবে বেনারসিটা কিনতে হবে, বুঝলেন? বিট্টু তুই একটু অপেক্ষা কর বাবা, আমি আসছি। যেতে নিলে আটকালেন জামশেদ, বললেন, কষ্ট করে মার্কেট যেতে হবে না, আমি ফোন করছি। কোন ব্র্যান্ডের নেবে বাড়িতে পাঠিয়ে দিক, সে তো আরও ভালো। তাহলে যাই, একটু খাবার নিয়ে আসি। সকাল থেকে তো কিছু খাওনি মনে হয়, তাই না? উত্তর নিতে পুষ্পিতার চিবুক ধরলেন তিনি। মেয়েটা হাঁ করে রইল, চোখে মুখে হাজারো দ্বিধা, হাজারো দ্বন্দ্ব। ওনারা তো দেখলেন, বুঝলেন ওর পা নেই, এরপরেও বিয়েতে রাজি। এত আনন্দ এ নিয়ে। লুৎফা জবাবের আশায় রইলেন না, চপল চিত্তে রান্নাঘরে ছুটলেন। জামশেদ কল দিলেন কোনো এক নম্বরে। কথা বলার সুবিধায় খোলা জায়গায় দাঁড়ালেন এসে। তীব্র সদরের দিকটা একবার দেখল,
তারপর কাছে এলো পুষ্পিতার, এক হাঁটু মুড়ে বসলো ওর সামনে। কোমল হাত দুটো মুঠোয় ধরে বলল, চিন্তা হচ্ছে? মেয়েটা মাথা নাড়ল দুপাশে, বলল, ভয় করছে। কিসের ভয়? পুষ্পিতা ভেজা চোখে বলল, এটা ঠিক হচ্ছে না স্যার। আপনি আবেগের বশে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। আমি পঙ্গু। তীব্র চট করে একটা আঙুল ওর ঠোঁটে চেপে ধরল। আমাকে ভালোবাসো? পুষ্পিতার কাতর চাউনি থমকায়, নেমে আসে এক পৃথিবী ব্যাকুলতা। ও ভুরু উচালো, কি ভালোবাসো? বাসি। তীব্রর কণ্ঠে দৃঢ়তা। ব্যাস, ভালোবাসার ওপর আর কোনো কথা নেই, কোনো যুক্তি নেই, কোনো তর্ক নেই। সেখানে একটা পাকি জিনিস। একটু থামলো সে, বলল, আমি তোমাকে চাই, তোমার মনটাকে চাই, একটা গোটা পুষ্পিতাকে চাই। আর সেই চাওয়ার মধ্যে পৃথিবীর কোনো কিছুর কোনো জায়গা নেই। ভীতু মেয়ে। তীব্র দুটো হাত আছে, একটা বুক আছে। তোমাকে আগলে রাখতে ওরা কি যথেষ্ট নয়? তোমার সমস্ত অপূর্ণতা আমার, ভীতু মেয়ে। আমার সবটা দিয়ে তোমাকে আমি পূর্ণতায় রাঙিয়ে দেব। পুষ্পিতা হু হু করে কেঁদে উঠল, কিন্তু হাসলো তীব্র। সিক্ত চোখ মুছিয়ে বলল, পৃথিবী ছাড়ার আগ অব্দি তোমাকে আমি এতটা ভালোবাসবো ভীতু মেয়ে, যতটা ভালোবাসা এর আগে কেউ কখনো কাউকে কোনো দিন বাসেনি। প্রেমিক হিসেবে নয়, স্বামী হিসেবে তোমাকে দেওয়া এটা আমার প্রথম অদা। ওদের কথার মাঝেই জামশেদ ফিরে এলেন। তুষ্ট চিত্তে বললেন, হ্যাবান্ডের ম্যানেজারের সাথে কথা বললাম। বেনারসির সব থেকে নামি ব্র্যান্ড। কিছুক্ষণের মধ্যে ওনারা শাড়ি সহ ওনাদের স্টাফ পাঠাবেন। পুষ্পিতা, তোমার যা যা পছন্দ হয় সব নিও। তীব্র বলল, মানা করে দিন, এসবের কোনো দরকার নেই। তিনি কপাল কুঁচকে বললেন, মানা করব কেন? তীব্র উঠে দাঁড়ালো, জবাব দিল ভনিতাহীন, পুষ্পিতা বিয়ে করবে আর 5টা সাধারণ মেয়ের মতো একটা সাদামাটা বেনারসি পরে, আর সেটা আমি কিনবো। আমি যতটুকু অ্যাফোর্ড করতে পারবো। পুষ্পিতা তাই ব্যবহার করবে ড্যাড। কিন্তু তোমার বাবা আমি দিলে কি সমস্যা? সমস্যা আছে। আমি ওকে মন্ত্রীর ছেলে হিসেবে ভালোবাসিনি, বেসেছি একজন সাধারণ মানুষ হিসেবে, যে একটা ভার্সিটির সামান্য লেকচারার ছিল। তাই আমার স্ত্রী আমার টাকায় চলবে, শ্বশুর মন্ত্রী হওয়ার কোনো অ্যাডভান্টেজ নিয়ে নয়। কিন্তু তুমি এখন কি করে খরচ করবে? তোমার তো অসুবিধে নেই, যা আছে তাই দিয়ে হবে। তারপর পুষ্পিতার দিকে চাইলো সে, সোজাসুজি বলল, তোমার শ্বশুরের মতো হয়তো অঢেল টাকা আমার হবে না, একজন লেকচারার হিসেবে হয়তো অল্প বেতন পাবো। এ দিয়ে চলতে পারবে পুষ্পিতা? মেয়েটা জবাব দিল সাথে সাথে, পারবো। আপনি পাশে থাকলে আমি সব পারবো। দুজনের দৃঢ়তায় অবাক হলেন জামশেদ। তীব্রর তৃপ্ত হাসিটা সেই বিস্ময় বাড়ালো। কতদিন পর আবার হাসছে ছেলেটা। পুষ্পিতা কর করে লাল রঙের বেনারসি পরেছে, সাথে গা ভর্তি গয়না। ভারে মেয়েটার নড়চড় রুদ্ধ, জটটর সেই কখন পালিয়েছে। লুৎফা নিজ হাতে ওকে সাজালেন, সবশেষে গাল ধরে বললেন, কি সুন্দর লাগছে। আমার ছেলেটা কিন্তু এমনি এমনি এত পাগল হয়নি। পুষ্পিতা লজ্জা পেল। মাথা নামাতে দড়ির কাঠে টোকা দিল কেউ একজন। লুৎফা তাকালেন, তীব্র বলল, হয়নি? পৌরা বিরক্ত হয়ে বললেন, দেখলে একটু মন ভরে সাজাবো তাও দিচ্ছে না, এত অধৈর্য তুই? উফ, হয়েছে, নিয়ে যা। লুৎফা বাকি জিনিস গুছিয়ে রেখে বেরিয়ে গেলেন। তীব্র ভেতরে এলো, বসে থাকা পুষ্পিতার দিকে তাকিয়ে হাসলো মিটিমিটি, পুরনো সেই হাসিতে কুণ্ঠায় কুপকার তরুণী। তীব্র সময় নিল না, ফের কোলে তুলতেই ও বলল, শুধু শুধু এত কষ্ট করছেন? দুটো ক্রাচ এনে দিলেই হতো। আমার হাত দুটোই তোমার ক্রাচ, আর এখন কষ্ট আমি করছি, বিয়ের পর তো তুমি করবে। পুষ্পিতা বোকা চোখে চাইল, তীব্র ঠোঁট কামড়ে হাসে, চোখে মুখে দুষ্টুমি। সামলাতে পারবে আমায়? 75 কেজি কিন্তু। পুষ্পিতা মুখ হাঁ করে ফেলল, ছটফটিয়ে বলল, ছি নির্লজ্জ, নামান আমাকে, নামান। তীব্র কথা শুনল না, সরু নাক কোলে থাকা পুষ্পিতার নাকে ঘষে বলল, আর কিছুক্ষণ, এরপর তুমি আমার ভীতু মেয়ে, তোমার সবটা আমার, আজ তো তুমিটা আমার। মিরাজ, মুশফিক, আরমান, নাহিদ, নোহা সবাই একসাথে কাজে নিয়ে এসেছে। আশ্চর্যের বিষয়, আরও একটা শুকনো পরিচিত মুখ আছে সঙ্গে। তবে সেদিকে কারোর খেয়াল পড়ার আগেই নোহার একটা চিৎকার টেনে নিল মনোযোগ। মেয়েটা পুষ্পিতা বলে ছুটে গেল কাছে। পুষ্পিতা তখন সেজে গুজে পুতুল হয়ে বসে। দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল নোহা, কেঁদে কেঁদে কণ্ঠে নিপাত অভিমান ছড়িয়ে বলল, তুই কি করে পারলি আমার সাথে এতদিন কথা না বলে থাকতে? কষ্ট হয়নি তোর? একবারও আমার কথা মনে পড়েনি?
পুষ্পিতা বন্ধুর মুখটা তুলল, তার চোখেও জল। বলল খুব আস্তে, তুই আর উনিই তো আমার সব, তোদের ছাড়া আমি ভালো থাকতে পারি কখনো? তীব্র হাট্টা গোট্টা বন্ধুদের দেখলো কিছু পল, সবকটা সেজে গুজে এসেছে। ও ভুরু কুচকে বলল, কাজী কোথায়? ব্যস্ত পেছন থেকে হাত তুললেন ভদ্রলোক, মিনমিন করে জানালেন, এই যে বাবা, আমি এখানে। তীব্রর চোখ ছোট হয়ে গেল। এ তো সেই কাজী, নাহিদের সাথে মিথিলের বিয়ে পড়াতে তুলে এনেছিল যাকে। এটাকে কোথায় পেলি? মুশফিক খুব আনন্দ নিয়ে বলল, তুলে এনেছি আজকেও। মিরাজ বলল, তো কি করব? তুই হুট করে কাজী জোগাড় করতে বললি, তাও এত তাড়াহুড়ো করে। আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম, তখনই এই ব্যাটা সামনে দিয়ে যাচ্ছিল, ভাবলাম কষ্ট করে খুঁজবো কেন, তাই তিনজন মিলে বগল দাবা করে সাথে নিয়ে এসছি। কাজী ভয়ে ভয়ে বললেন, বাবারে, আমি আজকেও কাউকে কিছু বলবো না। তাহলে নিশ্চয় আজও আপনারা আমাকে জবাই না করে সহি সালামতে বাড়ি পৌঁছে দেবেন। জামশেদ কৌতূহলে শোধালেন, আজকেও কিছু বলবেন না মানে? ওরা কি আপনাকে আগেও তুলে এনেছিল নাকি? ভদ্রলোক কথা বলার আগে ঠোঁট ফাঁকা হয়ে গেল। দুই ভুরু তুলে বললেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদার না? জামশেদের অভিব্যক্তি নিভে গেল অমনি। এই রে, লোকটা যদি এখন বাইরে গিয়ে মিডিয়াকে সব বলে দেয় মন্ত্রীর ছেলে কাজী তুলে এনে বিয়ে করছে, এমন নিউজ তো দেশে রমরমিয়ে চলবে। তীব্র বলল, এত কথার দরকার নেই, বিয়ে পড়াতে এসেছেন, বিয়ে পড়ান, বসুন। কিন্তু বস বেটা, মিরাজ একটা ধাক্কা মারল। অপ্রস্তুতি হুড়মুড়িয়ে এসে সোফায় বসে পড়লেন ভদ্রলোক। চশমাটা খুলতে খুলতে ঝুলে রইল নাকে। তারপর ঠিকঠাক হয়ে বসলেন তিনি, খাতাপত্র মেলে ব্যস্ত হলেন লিখতে। তীব্রর পরনে সোনালি পাঞ্জাবি, মাথায় একটা টুপি মিসিং। আরমান এদিক ওদিক চাইল, তীব্রর চেহারায় ভালো বর্বর ফিলসে পাচ্ছে না। বড় চুল দাড়িতে সেই ছ্যাঁকাখোর মাস্তান মনে হচ্ছে। বন্ধুর এই চেহারা সে মেনে নিতে পারল না। চোখ পড়ল কোনায় দাঁড়ানো মামুনের দিকে। ভদ্রলোক সবসময় টুপি পরেন মাথায়। ও গিয়েই সেটা ছোঁ মেরে নিল। মামুন চমকালো, চাইল হতভম্ব চোখে, কিন্তু সাফাই দেওয়া তো দূর, কোনো কিছুর ধার ধারল না আরমান। চোখের চোটপাট দেখিয়ে ফিরে এলো আবার। চুপচাপ গিয়ে তীব্রর মাথায় পরিয়ে দিল টুপিটা। তীব্রর অবশ্য এসবে মন নেই, ও চেয়ে আছে কাজীর খাতার দিকে। আচমকা খ্যাক করে বলল, এটা কি পিঁপড়ে হাঁটছে? তাড়াতাড়ি লিখুন। জি জি লিখছি। জামশেদ দোনামোনা করে বললেন, বলছিলাম কি তীব্র, আর একবার ভেবে দেখো, এখানে তো পুষ্পিতার অভিভাবক থাকাও জরুরি। এর থেকে আজ ওকে বাড়ি পাঠিয়ে দিলে হতো না? এরপর আমরা দুই পরিবার আরামসে বিয়ের দিন তারিখ ঠিক করে ধুমধামে বিয়ে দেব না হয়। তীব্র বলল, না, এদের একটাকেও আমার বিশ্বাস নেই। বিয়ে এখনই হবে, তারপর যেখানে যাওয়ার আমি নিয়ে যাব। এটাকে এক মুহূর্তও কাজ ছাড়া করা যাবে না। জামশেদ পরাস্ত চোখে স্ত্রীর দিকে চাইলেন, কিন্তু ঠোঁট চেপে হাসলেন লুৎফা। পুষ্পিতা বসে রইল কাচুমুচু মুখে। কাজী বললেন, কাবিন কত লিখব বাবা? জামশেদ বললেন, 30-40 লা। পুষ্পিতা বাঁধ সাধল কথায়, মিহি কণ্ঠে বলল, না, এসবের প্রয়োজন নেই। তীব্র বিরক্ত হয়, কপাল গোছায়, মেজাজ খিচড়ে। ভাবল, পুষ্পিতা বিয়েতে আবার বেঁকে বসবে। এবার যদি সত্যিই এমন করে, তাহলে দ্বিতীয় চটটা খুব তাড়াতাড়ি খাবে। বাকিরা বিস্মিত হয়ে একে অপরকে দেখল। কাজী বললেন, কিন্তু এটা তো নিয়ম, কিছু না কিছু অর্থ বানতেই হবে। তাহলে সব থেকে কম যত হয় সেটা লিখুন। নোহা কাঁধে হাত রাখল। কেন রে, কোনো সমস্যা? সবার চোখে প্রশ্ন। পুষ্পিতা সরাসরি তীব্রর দিকে চাইল। অন্য সময়ে স্বল্পতে লজ্জায় মূর্ছা যাওয়া তরুণী সকলের সামনে স্পষ্ট জানালো, আমার দেনমোহরের অর্থ চাই না। দেনমোহর হিসেবে আমি আপনাকে চাই। যদি কখনো বিচ্ছেদের প্রশ্নও আসে, ক্ষতিপূরণ হিসেবে যেন আপনাকেই পাই। বিস্ময় ভুলে হেসে ফেলল সবাই। লুৎফা মুগ্ধতার তোপে যেন আকাশ ভেঙে পড়লেন। রাগে গোটানো কপালটা তীব্র টান টান হলো সহসা। নিম্নাষ্ট দাঁতে পিষে হাসতেই মাথা নামিয়ে মুচকি হাসল পুষ্পিতাও। কাজী মুগ্ধ হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথম কোনো কনের মুখে এমন কথা শুনলাম। অমনি সব ভয়ডর ভুলে মহা আনন্দে বিয়ে পড়ালেন তিনি। সবার ভেতর পুষ্পিতার হাতটা সদর্পে ধরে রাখলো তীব্র, যেন ছাড়লেই পালাবে। সময় শেষে বিয়ে সম্পূর্ণ হয়। সকলে চকচকে হাসি আর আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত বাড়িঘর। তীব্রর হঠাৎ নজর পড়ল মামুনের দিকে। ভুরু কুচকে বলল, এই নমুনাটা এখানে কেন? সবগুলো চাউনি নিক্ষেপ হতেই ভদ্রলোক গুটিয়ে গেলেন আরও। জড়সড় হয়ে বললেন, ইয়ে মানে
উত্তর দিল মিরাজ। কাজী সাহেবকে আনার সময় দেখে ফেলেছিল, তাই এটাকেও নিয়ে এসেছি। যদি সমস্যা করে? মামুন শিশুর মতো ঠোঁট উল্টে বললেন, কিন্তু আমি তো বাজারে যাচ্ছিলাম। তীব্র রেগে রেগে বলল, ব্যাংকের অফিসার হয়েছিস আর গুন্ডামো গেল না, যা এটাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা কর। মামুন সাহস পেলেন একটু, এক পা এগিয়ে এসে বললেন, বলছিলাম যে আমি একটা কথা বলতে পারি। মুশফিক বলল, এতক্ষণ কি তাহলে কবিতা বলেছিস? না মানে জামশেদ হাত তুলে ওকে থামালেন। জিজ্ঞেস করলেন, আপনার পরিচয়? নোহা বলল, উনি পুষ্পিতাদের আগের বাসার বাড়িওয়ালা আঙ্কেল। আরমান আগ বাড়িয়ে বলল, ওই যে বাড়ির দারোয়ানকে আমরা ন্যাড়া করে মুখে চুনকালি মাখিয়ে দিয়েছিলাম না, সে বাড়ির মালিক আঙ্কেল। সাথে গর্বের হাসি হাসলো ছেলেটা। জামশেদ চোখ মুখ কুঁচকে বললেন, লজ্জাও করে না এসব বলতে, আবার দাঁত দেখাচ্ছ? আরমানের হাসি দপ করে নিভে গেল। দাঁড়ালো চোর চোর মুখ করে। মামুন বললেন, ইয়ে মানে আমাকে যদি অনুমতি দিতেন তাহলে একটা প্রস্তাব রাখতাম। জামশেদ বললেন, জি বলুন, কি বলবেন? না মানে আসলে বিট্টু ভাই, বলছিলাম যে আপনার বিয়ের অনুষ্ঠানটা যদি আমার বাড়িতে করতেন। মুশফিক কথা টেনে নিল, কেন? ওর বাড়ি নেই? তোর বাড়িতে করতে যাবে কোন দুঃখে? জামশেদ বললেন, আহা তোমরা চুপ করবে, ওনাকে বলতে দাও। আর বাবার বয়সী লোককে তুই তোকারি করা এটা কোন ধরনের বেয়াদবি? সে সরি টু হিম। মুশফিক সরি বলতে তাকালো, কিন্তু মামুনের মনে হলো দৃষ্টি দিয়ে যান কবজ করছে সে। ত্রাসে লাফিয়ে উঠে বললে, না না লাগবে না, আমি কিছু মনে করিনি। তাহলে বলুন কি বলার আছে। আসলে স্যার, বিট্টু ভাই, আপনি তো সেদিন আমাদের শাস্তি দিতে কিছু কাজ ঠিক করে দিয়েছেন। পুষ্পিতাকে খুঁজে না পাওয়ার যার কিছুই হয়নি। সত্যি বলতে মেয়েটাকে সেদিন আমরা কম কথা শোনাইনি, না জেনে বুঝে। ডলিও যা তা বলেছিল, সেসবের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ যদি দিতেন। মানে এখন আমার বাড়ির ওই ফ্লোর পুরো খালি, গ্রাউন্ড ফ্লোরেও বিশাল জায়গা আছে। হ্যাঁ, আপনাদের এই বাড়ির কাছে সামান্য, তবে আমি অনেক আশা নিয়ে প্রস্তাবটা রাখতে চাচ্ছিলাম। যদি আপনার মর্জি হয়, আপনার আর পুষ্পিতার বিয়ের অনুষ্ঠান আমার বাড়িতে করলে আমি ডলির দায়িত্ব নিয়ে সমস্ত কাজ করে দেব। অনুনয়ে তোর বাড়াতে হাত জোড় করলেন মামুন। চোখে মুখে পরিষ্কার অনুশোচনা। তীব্র পুষ্পিতার দিক চাইল, জানতে চাইল সে কি চায়। মেয়েটা বাধ্যের ন্যায় বলল, আপনি যা বলবেন। ও মাথা নাড়ে, মামুনকে উত্তর দেয়, ঠিক আছে। ভদ্রলোক খুশিতে আপ্লুত, হৈ হৈ করে বললেন, আমি তাহলে যাই, ব্যবস্থা করে গিয়ে। বলতে বলতে চপল পায়ে ঘর ছাড়লেন তিনি। এতদিনের নিস্তব্ধ বাড়িটা মুহূর্তের আনন্দে মাখো মাখো আজ। বন্ধুদের উল্লাস, তীব্র প্রাপ্তি সব মিলিয়ে উৎসবে হইচই লেগে গেছে। লুৎফা অল্প সময়েই আড়ম্বরপূর্ণ আয়োজন করে ফেলেছেন। খাবার বাড়তে আরও দুজন লেগে গেল তাই। সবাই একসাথে টেবিলে বসলো। নোহা বসতে বসতে অদূরের পুষ্পিতাকে দেখলো কিছু পর। ওর তো ত্রাস নেই এখানে, খেতে আসবে কি করে ভাবলো, আমি বরং খাবারটা নিয়ে যাই, দুজন একসাথে ওখানে বসে খাবো। নোহা নিজের থালায় হাত দিল কেবল, তখনই চোখ পড়ল তীব্রর দিকে। মানুষটা প্লেটে ভাত মাংস নিয়ে পুষ্পিতার কাছে যাচ্ছে। মেয়েটা মুচকি হাসলো, বুক ভরে শ্বাস টেনে বসলো কেদারায়। তীব্র একটা চেয়ার নিয়ে পুষ্পিতার মুখোমুখি বসেছে, তরকারিতে ভাত মেখে সামনে ধরতে। গাল দুটো লজ্জায় ছেয়ে গেল তার। চোখের কোণা তুলে চাইল সবার দিকে। ও বলল, স্বামীর হাতে খাচ্ছেন ম্যাডাম, এত লজ্জার কি আছে? না মানে পুষ্পিতার কথা বেশি দূর গেল না। তীব্র চোখ রাঙিয়ে হুকুম দেয়, হাঁ করুন। মেয়েটা মুখ খুলল, তবে প্রশ্ন করলো পরপরই, আপনি খাবেন না? একসাথে খাবো, একবার তুমি খাবে, একবার আমি। নিবিড় এই দৃশ্যখানায় টেবিলে বসে বসে দেখলেন জামশেদ, চোখের হোঁচট পরিষ্কার চাউনিতে। তীব্র কি সত্যিই তার ছেলে? হ্যাঁ, শরীরে তো ওনার রক্তই বইছে, জেদ সাহস সব ওনার সেই যুবক বয়সের মতো। কিন্তু বইয়ের প্রতি তো জামশেদের এত গদগদ ভাব কখনোই ছিল না। আজ অবধি লুৎফাকে খাইয়ে দিয়েছেন কখনো একটা মেয়ের শোকে? তার ছেলে প্রায় পাগল হয়ে যাচ্ছিল। আচ্ছা, লুৎফা পাশে না শুলে জামশেদেরও কি কখনো ঘুম খারাপ হবে? উনি দূরে গেলে ওনারও কি এমন দশা হবে? ভদ্রলোক মনোদ্বিধা নিয়ে স্ত্রীকে দেখলেন এক পল। সবাইকে পরিবেশন করায় ব্যস্ত রমণী। জামশেদের হাত গলা নিস্পিস করে উঠল পরিস্থিতির প্রতিকূলতায়। দমিয়ে রেখে গাঢ় হয়ে বসে রইলেন তাও। ভাতে হাত চালালেন খুব ধীরে। আস্তে আস্তে সবার খাওয়া শেষ হলো। মিরাজরা হাত ধুয়ে গিয়ে বসলো সেই লিভিং রুমের সোফায়। লুৎফা লক্ষ্য করলেন জামশেদকে।
ভাতে আঙুল চালাতে চালাতে গভীর চিন্তায় ডুবেছেন তিনি। জিজ্ঞেস করলেন, আপনার কিছু লাগবে? ভদ্রলোক নড়ে ওঠেন, না। তারপর গলা খাকারি দিলেন। রয়ে শয়ে বললেন, আমার পাশে এসে বসো তো। লুৎফা একটু ভয় পেলেন। জামশেদ তো এভাবে কখনো বলে না। গুরুতর মুখভঙ্গিতে বসলেন এসে। সহসা তাকে চমকে দিয়ে মুখের সামনে ভাত ধরলেন তিনি। লুৎফার বিস্ময়ে মাথা চক্কর কাটে, চোখ থেকে মণি দুটো ঠিকরে আসতে চায়। জামশেদের মাঝে লুতুপুতু ভাব কখনোই ছিল না। রাজনীতি, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত লোকের এইসবের জন্য ফুরসত কই। সময় করে যে একটা ছেলে জন্ম দিয়েছেন এই ঢের। দেরিভূতে উষ্ট ফাঁকা করে চেয়ে রইলেন লুৎফা। সেই খোলা মুখে ভাত ঠুসে দিলেন জামশেদ। এভাবে দেখছো কেন? অস্বস্তি হচ্ছে। লুৎফা হেসে ফেললেন এবার। ছেলেকে দেখে বুঝি প্রেম জেগে উঠল? জামশেদ ধরা পড়ার ভাবটা চটজলদি লুকাতে পারল না। হয়তো চাইলেন না, আজ মনের কথাই বলে দিলেন, না আসলে হঠাৎ মনে হলো, সমাজের চোখে আমি এত সভ্য মানুষ হয়েও তোমাকে কোনোদিন কোনো যত্ন করিনি, তোমার কোনো খেয়াল রাখিনি। খেয়েছো কি না, শরীর খারাপ কি না, কিচ্ছু না। দুটো ভাত আর একটা পরিপাটি বিছানা, ব্যাস। এর বাইরেও যে একটা স্বামীর কিছু দায়িত্ব থাকে, কেন যেন হুট করে মনে হলো সেটা। এই যে দেখো, যাকে সারা জীবন অসভ্য অভদ্র বলে গালাগালি দিয়ে এলাম, সেই ছেলের মাঝে কতটা নিখুঁত ভালোবাসা আছে। ভালোবাসার মানুষটার প্রতি কত যত্ন তার। আসলে কি বলো তো লুৎফা, ভালোবাসতে সভ্যতার দরকার হয় না, ভালোবাসতে দরকার মন। আমার হয়তো সেটা ছিল না। স্ত্রীর যে ভালোবাসার জিনিস আমরা অনেকেই ভুলে যাই। তাই ভাবছি এই বয়সে এসে যদি তোমার ছেলের থেকে এই ভালো গুণটা শিখে নিই কেমন হবে। লুৎফার চোখে জল ছুটে এলো। আলগোছে মুছতে অন্যদিকে ফিরলেন, যেখানে তীব্র পুষ্পিতাকে খাইয়ে দিচ্ছে। চোখ পড়ল সেথায়। শুধু কি তাই, খাওয়া শেষে মেয়ের এঁঠো মুখ টিস্যুতে মুছিয়ে দিল সে। পানি খাওয়ালো গ্লাস তুলে। লুৎফার চোখ ধরল মুগ্ধতায়, বুক ভরল শান্তিতে। মনে হলো সত্যি ভালোবাসতে সভ্যতার দরকার হয় না, ভালোবাসতে মন চায়, যেটা তীব্র আছে, সবার থেকে অনেক বেশি আছে।